তুমি যদি গ্রাজুয়েশন পাস করে থাকো, তোমার জন্য সবচেয়ে সুবর্ণ সুযোগ হতে চলেছে এই জবটা, যে জব তোমাকে প্রতি মাসে প্রায় 1.5 লক্ষ পর্যন্ত স্যালারি দিতে পারে। এবং ইনহ্যান্ড স্যালারির কথা যদি বলি তাহলে প্রায় 80,000-এর কাছাকাছি। তো সেই সমস্ত ভিডিও, এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত কথাবার্তা নিয়ে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই ব্যাংকিং। বিএসএসসিআই ব্যাংকিং ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তার যে গ্রেড বি এই পোস্ট সংক্রান্ত আপডেট নিয়ে, যেখানে কিনা যার আবেদন অলরেডি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো চলো ডিটেলসে ভিডিওটা দেখে নিই আমরা যে কি আছে এই পোস্টটার মধ্যে, বা তার সম্পূর্ণ ডিটেলসে সিলেবাস কি, এজ ক্রাইটেরিয়া কি আছে, ঠিক আছে? তো ডিটেলসে জানবো, তাই জন্য প্রথম থেকে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। দেখো, যেহেতু আরবিআই গ্রেড ডি এর 2026-এর নোটিফিকেশান অলরেডি কিন্তু প্রকাশিত হয়ে গেছে, যার আবেদন শুরু এবং শেষের কথা যদি তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো তাহলেই তুমি বুঝতে পারবে যে আবেদন কিন্তু অলরেডি চলছে। স্যার কবে থেকে আবেদন চলছে তোমাদের কিনা, ইতিমধ্যেই তোমরা যদি দেখো আবেদন চলছে 28 এপ্রিল থেকে শুরু হয়েছে এবং চলবে কবে 20 মে পর্যন্ত। যার ফেজ অন অর্থাৎ প্রথম ধাপের পরীক্ষা হবে 13 অথবা 14 জুন এবং ফেজ টু অর্থাৎ দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে 25 জুলাই অথবা 26 জুলাই। তো এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ টাইম টেবিল, যেগুলো আমি কিন্তু বলে দিয়েছি অলরেডি। এবারে যে পোস্টগুলোতে আবেদন হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করব। পোস্ট সংখ্যা দেখে তোমাদের হয়তো একটু হলেও ভিডিওটা বন্ধ করে চলে যাওয়ার ইচ্ছা হতে পারে যে স্যার মোটে আমাদের এই 60 পোস্টের জন্য আমরা কেন করব। কিন্তু যদি তুমি স্যালারির দিকটা একটু খেয়াল করো, তোমার চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো, চোখ দাঁড়িয়ে যাওয়ার মতো। মান্থলি স্যালারি বলেই দিয়েছি 1.5 লক্ষ প্লাস, অর্থাৎ যার বেসিক পে 78,450 টাকা, শুরুতেই 78,450 টাকা, এবং HR অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স 50% বেসিক পের। তাহলে ভাবো, এবং এসবগুলো ছাড়াও তুমি যদি ভালো করে খেয়াল করো মাসের সমস্ত কিছু নিয়ে, ঠিক আছে, আরও অন্যান্য যে সমস্ত ধরো পেনশন, লোন বেনিফিট বলো, মেডিকেল ট্রিটমেন্ট ইত্যাদি সমস্ত কিছু নিয়ে ইনহ্যান্ড স্যালারি অর্থাৎ স্টার্টিং বা শুরুতেই ইনহ্যান্ড স্যালারি প্রায় 1.5 লক্ষ টাকার উপরে। এই জায়গাটাই তোমাদের কিন্তু মাথায় বা নজরে রাখতে হবে। ব্যাংকে চাকরি মানেই তোমরা জানো অফিস বা ব্যাংকের ম্যানেজমেন্ট চায় না যে তুমি ব্যাংকেরই একজন আধিকারিক হয়ে শর্টফল বা ইত্যাদি বিভিন্ন সমস্যার সম্মুখীন হও। তাই স্যালারির কথা ব্যাংকের জব মানে কিছু না বললেই নয়। তার পাশাপাশি তো তোমাদের থাকছে মেডিকেল, ফ্রিতেই মেডিকেল ট্রিটমেন্ট, পেনশন থাকছে এবং লোনের সময় বিভিন্ন ছাড়ের বা সুযোগ সুবিধা, ঠিক আছে? তো যদি একটুখানি ভালো করে আমরা খেয়াল করি, তার সম্পূর্ণ যে গুরুত্বপূর্ণ তারিখগুলো আমরা অলরেডি বলে দিচ্ছি। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 13 জুন, বা ফর্ম ফিল আপ শেষ কবে হবে আরেকবার একটু বলে দিই, 20 মে, অর্থাৎ মে মাসের 20 তারিখে কিন্তু ফর্ম ফিল আপ শেষ হবে। ফেজ অনের পরীক্ষা হবে 13 জুন, ফেজ টুর পরীক্ষা হবে 25 জুলাই, ঠিক আছে? চলো, তো এবারে দেখে নিই এই পরীক্ষায় বসার জন্য আমার এজ লিমিট বা আমার যে পরীক্ষায় বসার সুযোগ কতটা। তো প্রথমে যদি দেখি এজ লিমিটের কথা, তুমি যদি জেনারেল হয়ে থাকো তাহলে 21 থেকে 30 বছর বয়সের মধ্যে হলে তুমি আবেদন করতে পারবে ইউআর ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে। যদি ওবিসি হয়ে থাকো 3 বছরের ছাড়, অর্থাৎ 30-এর সাথে আরও 3 বাড়িয়ে দাও, 33 বছর পর্যন্ত তুমি আবেদন করতে পারবে। যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার 5 বছরের ছাড় মানে আরও 5 বছর বাড়িয়ে দাও, তাহলে 30-এর সাথে 5 বাড়িয়ে 35 বছর পর্যন্ত। যদি পিডব্লিউবিডি হও তাহলে তোমার 10 বছরের ছাড় মানে তুমি আরও এক্সট্রা 10 বছর, এবং যদি তুমি ওবিসি ক্যান্ডিডেট পিডব্লিউবিডি জেনারেল ক্যান্ডিডেট হও তাহলে 10 বছর, ওবিসি ক্যান্ডিডেট হও 13 বছর, এবং যদি এসসি এসটি ক্যান্ডিডেট হও পিডব্লিউবিডি তাহলে হচ্ছে 15 বছর। এইভাবে কিন্তু প্রত্যেকটা ছাড় বা বয়স সীমার ছাড় আছে।
এখানটায় একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, এই পরীক্ষায় বসার সুযোগ অ্যাজ পার 1 এপ্রিল 2026 অনুযায়ী ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে এজ লিমিট সংক্রান্ত ব্যাপার। তো তুমি যদি এই যে 1 এপ্রিল 2026-এর পরপর তুমি ধরো পরীক্ষায় বসছো, এরকমভাবে তোমার যদি সর্বোচ্চ 6টা অ্যাটেম্পটের ওপরে হয়, তারপরে তুমি জেনারেল এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট হলে আর আবেদন করতে পারবে না বা আর এই পরীক্ষায় বসতে পারবে না, দুই সেরা জেনারেল বা ইডব্লিউএস ক্যান্ডিডেট হও। যদি তুমি এসসি এসটি ক্যান্ডিডেট হও বা ওবিসি বা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট হও, তাহলে তুমি কিন্তু আনলিমিটেড বসতে পারবে যতক্ষণ না পর্যন্ত তোমার বয়স শেষ হচ্ছে বা এজ লিমিট শেষ হচ্ছে, ততক্ষণ পর তুমি পরীক্ষায় দিয়ে দিতে পারো। কিন্তু শুধুমাত্র এইখানে কিন্তু একটা ফুল স্টপ টানা হয়েছে কোথায়, জেনারেল এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট জন্য, যারা সর্বোচ্চ 6বার অ্যাটেম্প্ট করতে পারবে, তার বেশি পারবে না। ঠিক আছে, তো এই যে ফেজ 1 পরীক্ষায় বসলে তবেই সেটি অ্যাটেম্প্ট হিসেবে গণ্য হবে। যদি তুমি পরীক্ষায় ফর্ম ফিল আপ করো, পরীক্ষায় বসো না, তাহলে তুমি কিন্তু ওটা অ্যাটেম্প্ট হিসেবে গণ্য হবে না। যদি তুমি ফেজ 1 পরীক্ষা দাও, তাহলে সেটা প্রথম তোমার অ্যাটেম্প্ট হিসেবে গণ্য হবে। ওকে, আশা করছি বোঝাতে পেরেছি। এবারে আসি যে আমাদের 3টে জব পোস্ট দেখেছিলাম প্রথমেই। দেখো, এই যে আরবিআই গ্রেড বি, মানে টোটাল বলেছিলাম 60টি পোস্ট, যার মধ্যে 40টা পোস্ট বহন করছে আমাদের এইটা আরবিআই গ্রেড বি, এবং হ্যান্ডসাম স্যালারি তোমরা অলরেডি দেখে নিয়েছো। ডিপিআর অর্থাৎ যেখানে ইকোনমিক এবং পলিসি সেগমেন্ট, সেখানে 10টা পোস্ট। ডিএসআইএম মানে স্ট্যাটিস্টিক্স এবং ইনফরমেশন রিলেটেড, সেইখানে 10টা পোস্ট। আর জব লোকেশন তোমরা সবাই জানো অল ইন্ডিয়ায় পোস্টিং হয়। ঠিক আছে, তো এই যে পোস্টগুলো আলাদা আলাদা করা আছে, এই পোস্টগুলো আলাদা আলাদাভাবে কোয়ালিফিকেশনকে যদি তোমরা একটু দেখতে চেষ্টা করো, তাহলে এই পেজটাকে একটু খেয়াল করতে হবে। তুমি যদি গ্রেড বি এই পোস্টটার জন্য আবেদন করছো, যেখানে কিনা 40টা পোস্ট আছে বা ভ্যাকান্সি আছে, যে কোনো শাখায় তোমাকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে। ইউআর যদি হও, গ্র্যাজুয়েশনে 60% মার্কস থাকতে হবে। যদি এসসি এসটি পিডব্লিউবিডি ক্যান্ডিডেট হও, তাহলে তোমাকে গ্র্যাজুয়েশনে 50% মার্কস থাকতে হবে। নতুবা যদি তুমি পোস্ট গ্রাজুয়েট হয়ে থাকো, তাহলে 55% ইউআর। রিজার্ভ বা ক্যাটাগরি হলে শুধু পাস করলেই হয়ে যাবে। রিজার্ভ ক্যাটাগরি হলে তুমি শুধুমাত্র পাস করলেই পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে প্রফেশনাল যদি কোনো রকম কোর্স থাকে, তাহলেও তুমি সুযোগ সুবিধা পাবে বা এখানে আবেদন করতে পারবে। গ্রেড বি এর জন্য বলেছি। তারপরে ডিইপিআর এই পোস্টের জন্য তোমাকে মাস্টার ডিগ্রি করতে হবে, কিসে থাকতে হবে, ইকোনমিক্সে থাকতে হবে, ফাইন্যান্সে থাকতে হবে, অথবা এমবিএ ফাইন্যান্সে। ইউআর এর জন্য 55% মার্কস থাকবে, রিজার্ভ ক্যাটাগরির জন্য 50%। ডিএসআইএম এই পোস্টটার জন্য মাস্টার ডিগ্রি করতে হবে, কিসের ওপর, স্ট্যাটিস্টিক্স বা ম্যাথমেটিক্স, আর তা না হলে ইকোনমিক্স। ঠিক আছে, তো ইকোনমেট্রিক্স এর ওপরে, নতুবা ম্যাথমেটিক্স, নতুবা স্ট্যাটিস্টিক্স। তো এই যদি তোমার হয়ে থাকে, তাহলে তুমি ডিএসআইএম এর এই রোলের জন্য বা এই জবের জন্য আবেদন করতে পারবে, যেখানে কিনা ইউআর লাগবে 55%, রিজার্ভের যা লাগবে 50%, একই জিনিস। চলো, ফেজ 1 এর পরীক্ষা, এটা শুধুমাত্র একটা কোয়ালিফাইং নেচার। ফেজ 1টা কোয়ালিফাইং নেচার। ঠিক আছে, কত নম্বরের, টোটাল 200 নম্বরের একটা কোয়ালিফাইং নেচার। ঠিক আছে, আর এই কেন বলছি কোয়ালিফাইং নেচার, কারণ এই নাম্বারটা ফাইনালে অর্থাৎ মেন্সে গিয়ে বা ফেজ 2তে গিয়ে অ্যাড হবে না, শুধু কোয়ালিফাই করলেই হবে। কি কি সাবজেক্ট আছে, জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে আমাদের 80 মার্কসের কোশ্চেন, ইংলিশ আছে 30 মার্কসের, রিজনিং আছে 60 মার্কসের, ম্যাথ আছে 30 মার্কসের। আর তোমরা সবাই জানো ব্যাংকের পরীক্ষা মানে টাইমার বেঁধে দেওয়া হয়, তার মধ্যে অ্যাটেন্ড করতে হয়, প্রত্যেকটার জন্য টাইম কিন্তু পাশে উল্লেখ করাই আছে। তাহলে এই টোটাল 200 মার্কসের কিন্তু ফেজ 1 এর পরীক্ষা হবে। এটাতে তুমি কোয়ালিফাই করলেই ফেজ 2 এর পরীক্ষার সুযোগ পাবে, ফেজ 2 এর পরীক্ষার সুযোগ পাবে। আর এই ফেজ 2 আর ইন্টারভিউ নিয়েই তোমার ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তৈরি হবে। ঠিক আছে, তো যে ফেজ 2 আর ইন্টারভিউর জন্য থাকে 75 মার্কস। আর এই যে ফেজ 2 এর যে ধাপগুলো আছে, এই টোটাল ধাপগুলো 300 নাম্বারের। তাহলে মোট এই 300 প্লাস 75 মানে 375, তার মধ্যে কিন্তু তোমার কাট অফ নির্ধারণ হবে। ওকে, এবারে তোমার মনে প্রশ্ন আসতে হবে, স্যার ইন্টারভিউতে স্যার কেমন ধরনের ইন্টারভিউ নেবে বা কি হবে। এখানে সবচেয়ে মাথায় রাখতে হবে, আগে তোমার সাইকোমেট্রিক টেস্ট হবে, মানে ইন্টারভিউতে প্রশ্নের মাধ্যমে সাইকোমেট্রিক টেস্ট অবশ্যই হবে ওখানে আগে।
তারপরে ল্যাঙ্গুয়েজ, তুমি সেখানে মিক্স ল্যাঙ্গুয়েজে বলতেই পারো, বা হিন্দি বা ইংলিশ সম্পর্কে কতটা জানো বা বোঝো সেটা নিয়ে কিন্তু কথা বলার, হিন্দি এবং ইংরেজি নিয়ে বা মিশিয়ে কথা বলা যায়, ঠিক আছে? তো সেটা কিন্তু তারপরে তুমি ইংলিশ ও হিন্দিতে তুমি কথা বলতে পারো ইন্টারভিউ বোর্ডে। তো তোমার মেন যে টেস্ট হবে সেটা হচ্ছে এটা, সাইকোমেট্রিক টেস্ট, ঠিক আছে? পরবর্তী, যদি তুমি একটুখানি বলো যে স্যার কাট অফ কেমন যায়, একটু আপনি কি বলতে পারবেন, তাহলে আমি একটু সাহস পাবো। তো বলে রাখি, কাট অফ শুনলে আবার তোমার মনে একটু সাহস জন্মাবে, আবার ব্যাংকের পরীক্ষা সেদিক দিয়েও কিন্তু ভাবতে হবে, ঠিক আছে কিনা? কি বললাম, তুমি দেখো ফেজ অন যেটা তুমি শুধু খালি পাস করলেই ফেজ টু এর তুমি মোটামুটি ছাড়পত্র পাবে, সেটা কোয়ালিফাইং মানে একটা নেচার। সেখানে 200 মার্কসের মধ্যে শুধুমাত্র কাট অফ যদি বলি প্রিভিয়াস যাওয়া 77.5, অর্থাৎ তুমি পরিষ্কার বুঝতে পারছো 200-র মধ্যে 78, ঠিক আছে? তুমি যদি স্কোর করতে পারো তাহলে তুমি কিন্তু ফেজ টু এর জন্য ছাড়পত্র পেয়ে যাবে। আর ফেজ টুতে ছাড়পত্র পেলে সেখানে 300 নম্বরের পরীক্ষা যদি দেখি আমরা, আর ইন্টারভিউতে আছে কত নম্বর স্যার, এর সাথে আছে 75 মার্কস। তা টোটাল কাট অফ নির্ধারণ হবে কত, 375-এর মধ্যে কাট অফ যদি লাস্ট তুমি দেখো যেটা গেছিল ফাইনাল কাট অফ কেমন, 230.75, অর্থাৎ 231। তাহলে 375-এর মধ্যে তুমি 231 পেলে কাট অফ ক্লিয়ার করছো, বা 1.5 লাখ টাকার বেতন তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো এই জায়গাটা তোমাদের মাথায় রাখতে হবে, ওকে? পরবর্তী যদি দেখো তাহলে এক ঝলকে সম্পূর্ণটাই দেখতে চাও, এই পেজে রাখা আছে। কি বলেছি, টোটাল শূন্যপদ 60টি, ঠিক আছে? তারপরে অ্যাপ্লিকেশন ডেট বলে দিয়েছি অলরেডি শুরু হয়ে গেছে, 20 মে লাস্ট ডেট। স্যালারি 1.5 লাখ টাকা পার মান্থ ইন এ হ্যান্ড, সেটা। এজ লিমিট 21 থেকে 30 বছর, প্রত্যেকটা ক্যাটাগরি অনুসারে ছাড় আছে। অ্যাটেম্পট, তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 6 বার বসার সুযোগ পাবে হাইয়েস্ট, আর যদি কোনো ক্যাটাগরি হয় তোমার SC ST তাহলে তুমি কিন্তু আনলিমিটেড বসার সুযোগ পাবে। কোয়ালিফিকেশান গ্রাজুয়েশন পাসড হতে হবে, 60% নাম্বার ইউআর রেসপেক্টে বলছি, ঠিক আছে? ফেজ 1 এক্সাম তোমার শুধু কোয়ালিফাইং নেচার, 13 জন হওয়ার সম্ভাবনা খুব হাই, 200 নাম্বারের। তার মধ্যে তোমাকে কাট অফ ক্লিয়ার করার জন্য কত পেতে হবে অলরেডি তোমরা জেনে গেছো, 77.5। ফেজ 2 যেটা তোমার ফেজ 2 আর ইন্টারভিউ দুটো মিলে আমাদের কি নির্ণয় করে, মেরিট লিস্ট। এই ফেজ 2 ডেসক্রিপটিভ পেপার 300 নম্বরের, আর তার সাথে থাকছে আমাদের 75 নম্বরের ইন্টারভিউ। এই টোটাল মিলিয়ে 375-এর মধ্যে তোমার পেতে হচ্ছে কত, 230/31 পেতে হচ্ছে। তাহলে তুমি কিন্তু এই গ্রেড বি পোস্টের জন্য তুমি এলিজিবল হয়ে যাবে। তো তোমার বিভিন্ন জব রিলেটেড আপডেট বলো বা বিভিন্ন ক্লাস রিলেটেড আপডেট বলো বা তোমার যদি কোনো কোয়ারিজ থাকে জানাতে ভুলো না। আর এই নম্বরটা হচ্ছে তুমি যদি হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, আমার পার্সোনাল গ্রুপে জয়েন হতে চাও বিভিন্ন আপডেটের জন্য, তাহলে কিন্তু এই নম্বরটাতে হোয়াটসঅ্যাপে তুমি একটু হাই লিখে পাঠিও, সমস্ত চাকরি জবের আপডেট তুমি কিন্তু পেয়ে যাবে। তোমরা যদি টিচিং এক্সামের জন্য যদি তোমাদের প্রিপারেশান তোমাদের কেউ নিয়ে থাকো বা তোমরা নিয়ে থাকো, তাহলে বিএসএসসি এডুকেশনাল ইনস্টিটিউট এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। কম্পিটিটিভের জন্য যদি প্রিপারেশান তোমরা নাও তাহলে অল কম্পিটিটিভ আমাদের যে চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব করে রেখো। নেক্সট জেন লার্নিং যদি তোমাদের স্কিল ডেভেলপমেন্ট বা এর যদি শিখতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ব্যাঙ্কিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? সমস্ত ব্যাঙ্কিং রিলেটেড আপডেট পাওয়ার জন্য সবার আগে বিএসএসসি পুলিশ এবং ডিফেন্সটা সাবস্ক্রাইব করে রেখো, সমস্ত পুলিশ এবং এসএসসি ইডি ওখানে কিন্তু আপডেট পেয়ে যাবে। বিভিন্ন বইয়ের রিভিউয়ের জন্য বই বিপণীটা সাবস্ক্রাইব করে রেখো, এবং যদি স্টক মার্কেটে তুমি ইনভেস্ট ইত্যাদি ব্যাপার জানতে চাও তাহলে মাই স্টক মেন্টর এই চ্যানেলটাই কিন্তু সাবস্ক্রাইব করে সাথে থাকো। তাহলে আজ ভিডিওটা এটুকুই ছিল তোমাদের উদ্দেশ্যে। তোমরা কারা কারা এই রিলেটেড ক্লাস চাইছো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। সবাইকে এতক্ষণ ধরে পুরোটা শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কমেন্টস করে জানাতে ভুলো না তোমরা এই ধরনের বা কী ধরনের ক্লাস চাইছো বা কোন এক্সামকে টার্গেট করে ক্লাস চাইছো। সাবস্ক্রাইব করে নিও যদি নতুন হয়ে থাকো, পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল সিলেক্ট করে রেখো, যাতে ভিডিও আপলোডের সময় সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।